নমস্কার, শুভ সন্ধ্যা। আমি শ্রীমতী রিন্টু চৌধুরী প্রতি শুক্রবারের মতো এই শুক্রবারেও শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ও অনুধ্যান করার চেষ্টা করব। আমি ভালো হও ভালো করো গ্রুপের একজন সদস্যা। এখানকার সদস্যা হওয়ার কারণেই এই সুযোগ ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব আমার কাছে এনে দিয়েছেন। এই কাজকে পূজা বা সেবা হিসেবে গ্রহণ করার চেষ্টা করছি। তাই সর্বদেব দেবী স্বরূপ ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব, জগৎজননী করুণাময়ী মা শারদা, যুগাচার্য বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের শ্রীচরণে এই পাঠ শ্রদ্ধাঞ্জলি স্বরূপ নিবেদন করার চেষ্টা করছি। আর সমস্ত ভক্তমণ্ডলীর প্রতি আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম, কারণ ঠাকুর ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠকখানা। প্রথমেই ঠাকুরের কাছেই প্রার্থনা করে শুরু করব। আমারই না যেন করি প্রচার, আমারই আপন কাজে, তোমারই ইচ্ছা করহি পূর্ণ, আমারও জীবন মাঝে। এবার শুরু করছি। শ্রীমদ্ ভাগবতের গোপী গীতা থেকে মাস্টারমশাই যে লাইন দুটি শুরুতেই তুলে দিয়েছেন, সেই লাইন দুটি দিয়ে, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি ঘৃণন্তি ये ভূরিদা জনাঃ। আচ্ছা, এই সপ্তাহে শুরু করব গত সপ্তাহে যেখানে শেষ করেছিলাম সেখানকারই একটু সেখান থেকেই একটু শুরু করছি। মাস্টারমশাইয়ের চতুর্থ দর্শন থেকে শুরু করছি। সেই চতুর্থ দর্শনে মাস্টারমশাই যখন ঢুকেছেন তখন ঠাকুর সবার সঙ্গে হেসে বলেছেন যে সেই ময়ূরকে আফিং খাইয়ে দেওয়া হয়েছিল, মানে নেশার মতন হয়ে গেছে, সেই জন্য আবার এসেছে। কিন্তু মাস্টারমশাই চুপ করে ভাবছেন নানান কথা, ঠাকুরের সঙ্গে বিভিন্ন পরিস্থিতির সঙ্গে তিনি মেলাচ্ছেন যে এনাকেই কি আমি আগে দেখেছিলাম, যিনি আজকে এই ছোট্ট শিশুর মতন, বালকের মতন সকলের সঙ্গে হাসি খুশি ফষ্টি নষ্টি আনন্দ করছেন। ইনি আমাকে ওই সব জ্ঞানগর্ভ কথা বলেছিলেন, এইসব মাস্টারমশাই ভাবছিলেন। তা তখন রামলালকে সম্বোধন করিয়া ঠাকুর বলিলেন, দেখ এর একটু উমের বেশি কিনা, তাই একটু গম্ভীর। এরা এত হাসি খুশি করছে কিন্তু এ চুপ করে বসে আছে। মাস্টারের বয়স তখন 27 বৎসর হইবে। কথা কহিতে কহিতে পরম ভক্ত হনুমানের কথা উঠিল। হনুমানের পট একখানি ঠাকুরের ঘরের দেওয়ালে ছিল। ঠাকুর বলিলেন, দেখ
হনুমানের কি ভাব, ধন মান দেহ সুখ কিছুই চায় না, কেবল ভগবানকে চায়। যখন স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে, তখন মন্দোদরী অনেক রকম ফল নিয়ে লোভ দেখাতে লাগলো। ভাবলে ফলের লোভে নেমে এসে অস্ত্রটা যদি ফেলে দেয়। কিন্তু হনুমান ভুলবার ছেলে নয়। সে বললে, এবার গীত শ্রীরাম কল্পতরু। আমার কি ফলের অভাব, পেয়েছি যে ফল জনম সফল। মোক্ষ ফলের বৃক্ষ রাম হৃদয়ে, শ্রীরাম কল্পতরু মূলে বসে রই। যখন যে ফল বাঞ্ছা, সেই ফল প্রাপ্ত হই। ফলের কথা কই ধনী গো, ও ফল গ্রাহক নই, যাব তোদের প্রতিফল যে দিয়ে। তারপর হচ্ছে সমাধি মন্দিরে। ঠাকুর এই গান গাহিতেছেন, আবার সেই সমাধি, আবার নিষ্পন্দ দেহ, স্তিমিত লোচন, দেহ স্থির বসিয়া আছেন। ফটোগ্রাফি যেরূপ ছবি দেখা যায়। ভক্তেরা এই মাত্র এত হাসি খুশি করিতেছিলেন, এখন সকলেই এক দৃষ্টি হইয়া ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করিতেছেন। সমাধি অবস্থা মাস্টার এই দ্বিতীয়বার দর্শন করিলেন। অনেকক্ষণ পরে ওই অবস্থার পরিবর্তন হইতেছে। দেহ শিথিল হইল, মুখ সহাস্য হইল, ইন্দ্রিয়গণ আবার নিজের নিজের কার্য করিতেছে। চক্ষের কোণ দিয়া আনন্দাশ্রু বিসর্জন করিতে করিতে ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করিতেছেন। মাস্টার ভাবিতে লাগিলেন, এই মহাপুরুষই কি ছেলেদের সঙ্গে ফচকিমি করিতেছিলেন? তখন ঠিক যেন 5 বছরের বালক। ঠাকুর পূর্ববৎ প্রকৃতিস্থ হইয়া আবার প্রকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন। মাস্টারকে ও নরেন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন, তোমরা দুজনে ইংরেজিতে কথা কও ও বিচার করো, আমি শুনব। মাস্টার ও নরেন্দ্র উভয়ে এই কথা শুনিয়া হাসিতেছেন। দুজনে কিছু কিছু আলাপ করিতে লাগিলেন, কিন্তু বাংলাতে। ঠাকুরের সামনে মাস্টারের বিচার আর সম্ভব নয়। তাহার তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বন্ধ। আর কিরূপে তর্ক বিচার করিবেন? ঠাকুর আর একবার জিদ করিলেন, কিন্তু ইংরাজিতে তর্ক করা হইল না। এবার হচ্ছে 9ম পরিচ্ছেদ, অন্তরঙ্গ সঙ্গে আমি কি। 5টা বাজিয়াছে। ভক্ত কয়টি যে যার বাড়িতে চলিয়া গেলেন, কেবল মাস্টার ও নরেন্দ্র রহিলেন। নরেন্দ্র গাড়ু লইয়া হাঁসপুকুরের ও ঝাউতলার দিকে মুখ ধুইতে গেলেন। মাস্টার ঠাকুর বাড়ির এদিক ওদিক পাইচারি করিতেছেন। কিয়ৎক্ষণ পরে কুঠির কাজ দিয়া হাঁসপুকুরের দিকে আসিতে লাগিলেন। দেখিলেন পুকুরের দক্ষিণ দিকের সিঁড়ির চাতালের ওপর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া, নরেন্দ্র গাড়ু হাতে করিয়া মুখ ধুইয়া দাঁড়াইয়া আছেন।
ঠাকুর বলিতেছেন, দেখ আর একটু বেশি বেশি আসবি, সবে নূতন আসছিস কিনা। প্রথম আলাপের পর নূতন সকলেই ঘন ঘন আসে, যেমন নূতনপতি। নরেন্দ্র ও মাস্টারের হাস্য। কেমন আসবি তো? নরেন্দ্র, ব্রাহ্ম সমাজের ছেলে, হাসিতে হাসিতে বলিলেন, হ্যাঁ, চেষ্টা করব। সকলে কুঠির পথ দিয়া ঠাকুরের ঘরে আসিতেছেন। কুঠির কাছে মাস্টারকে ঠাকুর বলিলেন, দেখ, চাষারা হাটে গরু কিনতে যায়। তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে। লেজের নিচে হাত দিয়ে দেখে কোনো গরু লেজে হাত দিলে শুয়ে পড়ে, সে গরু কেনে না। যে গরু লেজে হাত দিলে টিড়িং মিড়িং করে লাফিয়ে ওঠে, সেই গরুকেই পছন্দ করে। নরেন্দ্র সেই গরুর জাত, ভিতরে খুব তেজ। এই বলিয়া ঠাকুর হাসিতেছেন। আবার কেউ কেউ লোক আছে যেন চিঁড়ের ফলার, আঁট নাই, জোর নাই, ভ্যাদ ভ্যাদ করছে। সন্ধ্যা হইল, ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। মাস্টারকে বলিলেন, তুমি নরেন্দ্রের সঙ্গে আলাপ করো গে, আমায় বলবে কিরকম ছেলে। আরতি হইয়া গেল। মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনির পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখিতে পাইলেন। পরস্পর আলাপ হইতে লাগিল। নরেন্দ্র বলিলেন, আমি সাধারণ ব্রাহ্ম সমাজের, কলেজে পড়িতেছি ইত্যাদি। রাত হইয়াছে, মাস্টার এইবার বিদায় গ্রহণ করিবেন, কিন্তু যাইতে আর পারিতেছেন না। তাই নরেন্দ্রের নিকট হইতে আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে খুঁজিতে লাগিলেন। তাহার গান শুনিয়া হৃদয় মন মুগ্ধ হইয়াছে। বড় সাধ যে আবার তার শ্রীমুখে গান শুনিতে পান। খুঁজিতে খুঁজিতে দেখিলেন মা কালীর মন্দিরের সম্মুখে নাট মন্দিরের মধ্যে একাকী ঠাকুর পাদচারণ করিতেছেন। মার মন্দিরে মার দুই পার্শ্বে আলো জ্বলিতেছিল। বৃহৎ নাট মন্দিরে একটি আলো জ্বলিতেছে, ক্ষীণ আলোক। আলো ও অন্ধকার মিশ্রিত হইলে যেরূপ হয়, সেই রূপ নাট মন্দিরে দেখিতেছিল। মাস্টার ঠাকুরের গান শুনিয়া আত্মহারা হইয়াছেন, যেন মন্ত্রমুগ্ধ সর্প। এক্ষণে সংকুচিতভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, আজ আর কি গান হবে? ঠাকুর চিন্তা করিয়া বলিলেন, না, আজ আর গান হবে না। এই বলিয়া কি যেন মনে পড়িল, অমনি বলিলেন, তবে এক কর্ম করো, আমি বলরামের বাড়ি কলিকাতায় যাব, তুমি যেও, সেখানে গান হবে। মাস্টার, যে আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ, তুমি জানো বলরাম বসু? মাস্টার, আজ্ঞা না। শ্রীরামকৃষ্ণ, বলরাম বসু বোসপাড়ায় বাড়ি। মাস্টার, যে আজ্ঞা, আমি জিজ্ঞাসা করব। শ্রীরামকৃষ্ণ মাস্টারের সঙ্গে নাট মন্দিরে বেড়াইতে বেড়াইতে, আচ্ছা, তোমায় একটা কথা জিজ্ঞাসা করি, আমাকে তোমার কি বোধ হয়? মাস্টার চুপ করিয়া আছেন। ঠাকুর আবার বলিতেছেন, তোমার কি বোধ হয়? আমার কয় আনা জ্ঞান হয়েছে? মাস্টার, আনা একথা বুঝতে পারছি না, তবে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব
কখনো কোথাও দেখি নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন। এইরূপ কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। সদর ফটক পর্যন্ত আসিয়া আবার কি মনে পড়িল, অমনি ফিরিলেন। আবার নাটমন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসিয়া উপস্থিত। ঠাকুর সেই ক্ষীণালোক মধ্যে একাকী পাদচারণ করিতেছেন, একাকী নিঃসঙ্গ। পশুরাজ যেন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করিতেছেন। আত্মারাম সিংহ একলা থাকতে একলা বেড়াতে ভালোবাসে, অনপেক্ষ। অবাক হইয়া মাস্টার আবার সেই মহাপুরুষ দর্শন করিতেছেন। আজকে এই পর্যন্ত থাক। সমস্ত ভক্তের শ্রীচরণে আমার শ্রদ্ধাঞ্জলিপূর্ব প্রণাম নিবেদন করে শান্তি মন্ত্র বলে আজকের পাঠ ও অনুধ্যান এখানেই শেষ করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রীযতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু। আবার সকলকে প্রণাম জানিয়ে আজকের মতো এখানেই কথামৃত পাঠ অনুধ্যান শেষ করলাম। নমস্কার।